শেখ হাসিনা যা করেছে এটা আমরা কখনো বলবো না। স্টাইলটা কি, মানে যুদ্ধ স্টাইলে, কমান্ডো স্টাইলে সব বাংলাদেশের 18 কোটি মানুষকে মেরে ফেলবো, আমি একা গণভবনে বসে থাকবো, এর নাম হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী এত বড় একটা পুরনো সংগঠন মানে যা করেছে, আমরা বলবো, আমরা কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলবো না আইইউবিএ বলবো? মানে আমরা বাসা হারিয়ে ফেলি, আমরা কি বলবো? মুক্তিযুদ্ধের সময় হয়তো হয়তো এত গণহত্যা চালায় না তারা। 25শে মার্চ রাতে কি এত নির্বিচারে গণহত্যা চালিয়েছে? চালায় নাই। মানে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে সাধারণ শিক্ষার্থীদের উপর, এটা মানে আমি বলি বিশ্বের ইতিহাসকে ব্রেক করে দিয়েছে। ইসমাইল সম্রাট রিফাত বলছিলেন দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আরেকটি প্রতিষ্ঠান। তিনি আরও বলেছেন যে আইনের শাসনের কথা বলেছেন, বিচারালয়ের কথা বলেছেন। রাজনৈতিক সংস্কারের জন্য যেটি বড় দরকার, যে মানুষ, আপনি নিজেও বলেছেন যে ভোটাধিকার, অর্থাৎ আপনি আপনার ভোটটা দিতে পারেননি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার আচরণ গত 15 বছরে কেমন ছিল আপনার কি মনে হয়? দেখুন, আমি বলতে চাই যে বাংলাদেশটা কেন হয়েছে। বাংলাদেশটা হয়েছে বাংলাদেশের মানুষের যখন 1970-এর সাধারণ নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও তারা ক্ষমতা হস্তান্তর করে নাই, তার পল ধরে 1971-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে। কি মিলন ভাই, আমি ঠিক বলছি? আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে। তা আমি বলবো যে ধরেন আমি একজন ছাত্র, মিলন ভাই একজন রাজনীতিবিদ, বা অন্যরা একজন অ্যাডভোকেট, আপনি একজন সাংবাদিক। দিন শেষে আমরা এই দেশের মানুষ, মানে আমার একটাই পরিচয়, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। তো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে, অর্থাৎ এই রাষ্ট্র জনগণের ভোটে নির্বাচিত সরকার পরিচালনা করবে, এটা 1971 সালের সংবিধানে আছে। তো সেই সংবিধানকে একদলীয়করণ করে, সংবিধানকে কোনো তোয়াক্কা না করে, মানে যে শেখ হাসিনা গত 15 বছরে, আমি বলবো আমরা তো ধরেন আগের কথা আমরাও তো বলতে পারি না, হয়তো বা আমরা শুনেছি, কিন্তু আমরা যেটা চোখে দেখেছি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় প্রজন্ম কিন্তু এত সচেতন ছিল না। মিলন ভাই, আপনি যেটা বললেন তারা ইতিহাস 53 বছরে ভুলে গেছে। তো এই প্রজন্ম প্যাড থেকে বের হতেই তারা ফেসবুক নিয়ে বের হয়, তারা নেট নিয়ে বের হয়, ইউটিউব নিয়ে বের হয়, তারা এখানে বসে দেখতেছে আমেরিকাতে কী হচ্ছে, তারা এখন আমার ভিডিওগুলো দেখতেছে, 4-5-এর বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চা। তো তাদের মন থেকে এই 24-এর এই গণহত্যাকে ভুলিয়ে দিবে এত সহজে, আমি তো মনে হয় যে এটা না। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল ভিন্ন, সে সময় ইন্টারনেট এত ছিল না, টিভি মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, আমি যদি ভুল না বলি। তারা এই একটা ধরেন একটা শিক্ষার হার এত ছিল না, মানুষ এত সচেতন ছিল না। কিন্তু এই 24-এর যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনি কোথায় আটকাবেন? আপনি এখন একটা ভুল করেন, দেখবেন যে ফেসবুকে আপনাকে পুরো মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ইতিহাস ঘেটে ঘেটে বের করবে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই প্রজন্ম হচ্ছে সেই প্রজন্ম, সুতরাং তারা ভুলবে না। ফেসবুক তাদেরকে বলে দিবে 2024-এ এটা হয়েছে, নেট বলে দিবে, আপনাদের মিডিয়া বলে দিবে যে এটা হয়েছে, স্মরণ করিয়ে দিবে তাদেরকে। তো এই জায়গা থেকে আমি বলবো এটা বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক সংকট অথবা শূন্যতাও বলতে পারেন। যেই দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম ভূমিকা রেখেছে, বাংলাদেশের একটা পুরানো রাজনৈতিক দল, তো সেই দল বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেতে হবে, আমি বলবো এটা আমরা এক প্রকার দুঃখও পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ নামটা বাংলাদেশ থেকে এত সহজে মুছে যাবে, এজন্য আমরা দুঃখ পাচ্ছি। এবং আমরা বলবো যে আপনারা এই দলটাকে শুধু একটা মাত্র ব্যক্তি ধ্বংস করেছে, শেখ হাসিনা। এক ব্যক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, বঙ্গবন্ধুর যত অর্জন আছে সব ধ্বংস করেছে এক ব্যক্তি। সুতরাং আমরা বলবো ভারত আজকে যে শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, আমাদের এই তরুণ প্রজন্মর, আমি বলবো প্রত্যেকের মনে একটা ক্ষোভ যে আমাদের খুনিকে আমাদের কাছে ফিরিয়ে দেন, বিচারের আওতায় আনেন। মানে আমি ভারতের কাছে আকুল আবেদন জানাবো, আমাদের দেশের কোনো সন্ত্রাসীকে, কোনো অপরাধীকে আপনারা এই মানে জায়গা দিবেন না, আপনারা আমাদের কাছে ফিরিয়ে দেন এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেখুন, আমি শেখ হাসিনা সম্পর্কে যতদূর পড়াশোনা করেছি বা জানেছি, তিনি হচ্ছে ধরেন অনেকটা একরোখা টাইপের, মানে এটা ধরেন যে মানে তাকে আমি একটা কথা আপনাকে বলি, সেটা তো ধরেন এখন আমাদের বলার সময় এসেছে। এই 18 নির্বাচনের আগে, মানে এই 24-এর নির্বাচনের আগে 5 জানুয়ারির আওয়ামী লীগের ফুল প্যানেল বলেছে, আমি যদি ভুল না বলি, আমার কাছে যে নিউজটা আসছে, 1-2টা বৈঠক হয়েছে, মানে তাদের এই উপদেষ্টা মণ্ডলীর বৈঠক, সেখানে সবাই বলেছে যে আপা আপনি এটা করার দরকার নেই, যা হয়েছে হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে আমাদের হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করার একটা সিস্টেম তৈরি হবে। তো শেষ পর্যন্ত তার ফ্যামিলি, মানে বাংলাদেশের বাইরে যে কোনো একটা জায়গায় একটা বৈঠক হয়েছে, আর সেখানে শেখ হাসিনার বোন ছিল, শেখ রেহানা, জয় ছিল এবং শেখ হাসিনা ছিল এবং তাদের ফুতুল ছিল, তার কন্যা। তিনারাও বলেছেন যে আম্মা যা হয়েছে হয়েছে, পারিবারিক দিক থেকে যে তুমি এখন ছেড়ে দাও, তুমি আর জোর করে ক্ষমতায় থেকো না, তুমি ছেড়ে দাও, সুষ্ঠু নির্বাচন দাও, এখন না আসলে পরে হয়তো জনগণ তোমার কথা ভাববে।
সে বললো আরে আমি তো 2টা নির্বাচন করে ফেলেছি, এটাও আমার উপর ভরসা রাখো, আমি যা বলে তা শোনো, ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। এই কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করছে। মানে এটা আমাদের জন্য আসলে যে বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনা যা করেছে এটা আমরা কখনো বলবো না। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী এত বড় একটা পুরনো সংগঠন মানে যা করেছে, আমরা বলবো, আমরা কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলবো না আইইউবি এহিয়া বলবো? মানে আমরা বাসা হারিয়ে ফেলি, আমরা কি বলবো? আমি যদি ভুল না বলি, মুক্তিযুদ্ধের সময় হয়তো হয়তো এত গণহত্যা চালায় না তারা। 25শে মার্চ রাতে কি এত নির্বিচারে গণহত্যা চালিয়েছে? চালায় নাই। মানে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে সাধারণ শিক্ষার্থীদের উপর, এটা মানে আমি বলি বিশ্বের ইতিহাসকে ব্রেক করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে, আমি যদি ভুল না বলি, আপনি একটু দেখবেন, মানে জাহিদ ভাই, ছাত্র আন্দোলনে এত হতাহত হয়নি কখনো। হতাহত তার স্টাইলটা কি, মানে যুদ্ধ স্টাইলে, কমান্ডো স্টাইলে, যে মানে সব বাংলাদেশের 18 কোটি মানুষকে মেরে ফেলবো, আমি একা গণভবনে বসে থাকবো। এর নাম হচ্ছে শেখ হাসিনা। একা আমি বসে থাকবো, প্রয়োজনে নতুন করে বাইরের দেশ থেকে লোক আসবে, আমি আবার এই দেশকে শাসন করব। মানে গত 15 বছরে করতে করতে আমি বলবো তিনি এক ধরনের মানে বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে, যে আমার ক্ষমতার চেয়ার ধরে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো প্রশ্ন তিনার মাথায় আসে না। যদি আসতো, আমার বিশ্বাস এই আন্দোলনটা এই পর্যন্ত যেত না। কোটা না মেধা এই স্লোগানটা চলে গেছে খুনি হাসিনার পদত্যাগ চায়, এই কোটা না মেধা স্লোগানটা কিন্তু আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়েছে। তো আমি শুধু আপনাকে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটেছে 2024 সালে, এই ঘটনাটার জন্য দুইটা জিনিস স্পেসিফিকলি দায়ী। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা 53 বছর পরে একটা স্বাধীন নির্বাচন কমিশন কেন প্রতিষ্ঠিত হয় না। এটা আমাদের তরুণ প্রজন্মকে, প্রত্যেকটা সিনিয়র সিটিজেনশিপ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সিনিয়র ব্যক্তিরা এই প্রশ্নের তারা মুখোমুখি হবে, কেন হয় নাই। প্রকৃত অর্থে একটা স্বাধীন নির্বাচন কমিশন যদি থাকতো, 3টা বিনা বছরের নির্বাচন কি হতো? আওয়ামী লীগ যত বড় অ্যারোগেন্ট হোক, হতো না। বাংলাদেশে যদি প্রকৃত অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ থাকতো, তাহলে কি এত হাজার হাজার কোটি টাকা এত দুর্নীতি কি বাংলাদেশে হতো? হতো না। দল ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা হচ্ছে পরের কথা। জাস্ট এই দুইটা বিভাগ বাংলাদেশে কেন স্বাধীনতা 53 বছর পরে বিতর্কিত থাকবে? মানে এই দুইটা বিভাগকে যদি আপনি দেখেন সঠিক করতেন, তাহলে কিন্তু আমি যদি এখন একটা অপরাধ করি, আমি যদি এখানে আপনার সাথে এখন একটা মানে বাজে কথা বলে অপরাধ করে চলে যায়, আমার মাথায় থাকবে যে কালকে তো আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই সংস্কৃতিটা মানুষ ভুলে গেছে, যে আমি সরকারে আছি, আমার বিচার কে করবে? জি, হাতে সময় কম, আমরা আজ আলোচনা শেষ করব। ইসমাইল সম্রাট, আলোচনা শেষ করতে চাই, শিক্ষা খাতের সংস্কার কতটা জরুরি, শুধু এইটুকু নিয়ে আমরা ছোট্ট করে যদি বলেন। একটা জাতিকে যদি আপনি পরিপূর্ণ বৈষম্য মুক্ত করতে চান, সেখানে শিক্ষার কোনো বিকল্প নেই। গত 15 বছরে আমাদের বাংলাদেশের কোনো হল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, কিন্তু এটা আমাদের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বৈষম্য এবং আমাদের এই 24-এর মানে বিজয়ের সাথে সাংঘর্ষিক। সুতরাং আমরা চাইব যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো হল ক্যাম্পাস গণতান্ত্রিক এবং মেধার ভিত্তিতে হবে। মানে আমরা ছাত্র রাজনীতি বলতে যা বুঝি, সত্যিকার অর্থে সেই গণতান্ত্রিক রাজনীতির চর্চা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে, আজকে দেখেন গত 15 বছরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা শিক্ষক, অধ্যাপক, বিভাগীয় প্রধান, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে দলীয়করণের মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে শিক্ষক রাজনীতিটা সম্পূর্ণ আইন করে নিষিদ্ধ করতে হবে। শিক্ষকরা কেন রাজনীতি করবে? আমি যদি শিক্ষক হই, ধরেন আপনারা সবাই আমার ছাত্র, এখানে 4 জন 4 মতাদর্শের হতে পারে, আমি যদি একটা মতাদর্শকে ধারণ করি, তাহলে বাকি 3 জন তো আমাকে রেসপেক্ট করবে না। এই যে একটা বৈষম্য, ছাত্র রাজনীতি সেটা আপনি একটা তর্কের খাতিলে একটা জায়গায় রাখলাম, কিন্তু শিক্ষক রাজনীতিকে কী করবেন? গত 15 বছর প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষকরা সরাসরি আওয়ামী লীগ এবং মানে তার সংগঠনের রাজনীতির সাথে যুক্ত ছিল, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে বিভাজন হয়ে গেছে। আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি বলবো, মানে বাংলাদেশের এই সভ্যতার এই 24-এ আপনি বিনা পরীক্ষায় একটা সার্টিফিকেট ধরিয়ে দিবেন, এটা আসলে এক অমানবিক। সুতরাং সীমিত পরিসরে হলেও পরীক্ষার মাধ্যমে আমি মনে করি যে সার্টিফিকেটটা দেওয়া এটা একটা সময়ের দাবি, এই তরুণ প্রজন্মের যে চাহিদা তাদের। আর একটা দেখেন, বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম, সেখানে আপনি যদি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে দেখেন, আপনি চরম প্রকার বৈষম্য। মানে একদিকে আমি 2 টাকা বেতনে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিচ্ছি, আর একদিকে আমি 15,000 টাকা বেতনে ইংলিশ মিডিয়ামে পড়ছি। এই যে একটা বৈষম্য কেন হবে? আমার তো একটাই বাংলাদেশ, একটাই স্বাধীন দেশ, একটাই বিচার বিভাগ, একটাই সরকার, তাহলে এই বৈষম্যগুলো কীভাবে হয়? কারিকুলামও ভিন্ন না, একটা কারিকুলাম করতে হবে, সেই কারিকুলামটা হতে হবে বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী। আজকে দেখেন মাদ্রাসা, আপনি যদি ধরেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা কত? মানে ধরেন মোট শিক্ষার্থীর অনেক বেশি অংশ। তো তাদেরকে যদি আপনি বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী শিক্ষার বাইরে রাখেন, শুধুমাত্র ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে তো তারা আমার দেশের জন্য
মানে তারা কি করবে? তারা কি সবাই শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের কাজ কি শুধু এই মানে মসজিদ মুক্তবে থাকবে? ব্যাপারটা কেমন? প্রত্যেকটা জায়গায় ধরেন একটা বিজ্ঞান ভিত্তিক মাদ্রাসা শিক্ষা চালু করলে অসুবিধা কোথায়? মানে আমরা মুসলিম হিসেবে ধর্ম চর্চা করবো সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে বাঁচার জন্য তো আইন আদালত লাগবে, আপনাকে সাংবাদিকতা করতে হবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা শিক্ষা কার্যক্রম অন্তত মাধ্যমিক পর্যায়ে। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।